আমাদের সাথে ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়াবিদ রয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। শুভ সকাল। সকালটি শুভ কিনা আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কারণ শুভ দিন শুভ মানেই, সকাল শুভ মানেই দিনটি শুভ যাবে। কি খবর রয়েছে আবহাওয়া নিয়ে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জানেন এবং এটাই সবচেয়ে টপ নিউজ যে সারা বাংলাদেশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রায় এপ্রিলের শুরু থেকেই ছিল, মধ্যে 5-6 তারিখের দিকে তাপমাত্রা একটু কম ছিল বজ্রঝড়ের কারণে। প্রায় এপ্রিল জুড়েই তাপমাত্রা বিশেষ করে সারা বাংলাদেশে 34 ডিগ্রি সেলসিয়াস থেকে আহ, গতকাল পর্যন্ত 41.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং আমরা আশঙ্কা করছি যে এই বিদ্যমান তাপপ্রবাহ এই মাস জুড়েই থাকবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে মে মাসের ফার্স্ট উইকে বজ্রঝড় তৈরির প্রবণতা একটু বৃদ্ধি পাবে, আকাশে মেঘমালা আসা শুরু করবে। ফলে আগামী মাসের শুরুতে হয়তো বা তাপপ্রবাহের যে তীব্রতা সেটা একটু কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই যে 1 এপ্রিল থেকে মধ্যে 5 এবং 6 তারিখ বাদে প্রায় সারা বাংলাদেশই উত্তপ্ত হয়ে উঠছে। শুধু বাংলাদেশই না, একদম দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হতে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম পর্যন্ত ব্যাপক এরিয়া একটি হিট ট্রাপে পরিণত হয়েছে এবং ক্রমশ বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। শুধু এইবারই না, দেখেন এপ্রিল মাসে প্রায় প্রতি বছরই কিন্তু আমাদের এই এপ্রিল মাস তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। আমরা যদি রিসেন্টলি আমরা যদি দেখি যে ঢাকায় 1999 সালে কিন্তু 13 এপ্রিল থেকে 14 মে টানা 18 দিন হিটওয়েভ ছিল, আমরা আসলে ভুলে যাই। হ্যাঁ, এবং এই ঢাকাতেই 2004 সালে টানা 13 দিন হিটওয়েভ ছিল এবং যশোরে 18 দিন, এবং 2016 সালে 19 দিন ছিল যশোরে, এবং 2017 সালে টানা 20 দিন মাইল্ড টু মডারেট হিটওয়েভ, এবং কখনো কখনো সেখানকার তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস ক্রস করেছিল। এবং রিসেন্টলি 2019 সালে আমরা যদি চিন্তা করি যে রিসেন্টলি আর কি চুয়াডাঙ্গা আমাদের হটস্পট, এবং সেখানে কিন্তু 23 দিন, এটা একটা রেকর্ড ছিল আমাদের, 28 এপ্রিল থেকে 2 একদিন বাদ দিলে প্রায় 30 মে পর্যন্ত টানা মাইল্ড টু মডারেট, এবং কখনো কখনো তাপমাত্রা একটু 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল চুয়াডাঙ্গা। সুতরাং আমাদের ক্লাইমেটোলজি হলো যে এপ্রিল মাস এবং মে মাস উষ্ণতম মাস। এ মাসের তাপমাত্রা যখন চরম পর্যায়ে যায় তখন আমরা তাপপ্রবাহ বলে থাকি। এবং আমরা দেখেছি যে যদি আমরা এর ব্যক্তিকাল নিয়ে যদি কথা বলি, ক্রমশ এই তাপপ্রবাহের ব্যক্তিকাল একটু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি 1948 সাল থেকে 2024 সালকে বিবেচনায় নিয়ে কথা বলি, দেখা যাচ্ছে যে আগে 60-এর দশক এবং 70-এর দশক কিন্তু উত্তপ্ত ছিল, 89 সাল উত্তপ্ত ছিল, 99, 2004, 2009, 2014 এক্সট্রা অর্ডিনারি উত্তপ্ত উষ্ণতম বছর ছিল, 2016 উষ্ণতম বছর ছিল, এবং 173 বছরের মধ্যে গ্লোবালি 2023 সাল উষ্ণতম বছর ছিল। সুতরাং আমরা যদি এই চরম ভাবাপন্ন তাপ প্রবাহের প্রবণতা নিয়ে যদি কথা বলি, দেখা যাচ্ছে যে ক্রমশ এই পৃথিবী, বাংলাদেশ সহ ক্রমশ এই পৃথিবী উত্তপ্ত হয়ে উত্তপ্ত উঠছে। হয়ে আমি একটি পত্রিকা, আজকের পত্রিকায় দেখছিলাম যে তাপমাত্রা মাপার সকল রাডারই নষ্ট। আমি পত্রিকার ভেতরটায় প্রবেশ করতে পারিনি, খবরটা পড়তে পারিনি, কিন্তু আপনি এই খবরটি আসলে কি? আসলে দেখুন, আমাদের 5টি রাডার আছে, আমরা কিন্তু ডাটা করি, কিন্তু অনেক সময় ইমেজ তৈরির ক্ষেত্রে মাঝে মধ্যে ডিজঅর্ডার হয়, এবং আমরা অধুনা আমাদের কিন্তু গাজীপুরে নতুন রাডার স্থাপন করা হয়েছে। আর পত্রিকায় লিখছে ঠিক আছে, কিন্তু আমরা জুনের মধ্যে সেগুলো ফাংশনাল করব। আর যে কথা লিখেছে যে রাডারের মাধ্যমে তাপমাত্রা নিরূপণ করা যায়, আসলে তা না। রাডার আসলে আকাশের মধ্যে যে মেঘমালা, এবং সেই মেঘমালা আসলে মানে কেমন, সেখানে সেই মেঘমালার মধ্যে আমরা বলি মেঘের মধ্যে মেঘের কণা থাকে, বৃষ্টির কণা থাকে, ডিফারেন্ট টাইপ অফ পার্টিকেলস থাকে, সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্যই কিন্তু রাডার, ভূপৃষ্ঠের তাপমাত্রা পর্যবেক্ষণ করার জন্য রাডার ব্যবহার করা হয়।
সুতরাং বিনয়ের সাথে বলছি যে অনেক সময় এই রাডার তাপপ্রবাহের গতি প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি পর্যবেক্ষণ করতে পারে না, এবং রাডার কখনো পূর্বাভাসও দিতে পারে না। সেটা হলো নাও কাস্টিং। এখন কি পরিস্থিতি, আকাশের বজ্রমেঘ তৈরি হলো কিনা, এবং যে মেঘমালা তৈরি হলো সেই মেঘের মধ্যে যে কণাগুলো তার সাইজ রিজনেবল কিনা, সেটা সারফেসে আসবে কিনা, এইসব বিষয়, এবং সাইক্লোনের ক্ষেত্রে আমরা কত দূরে অবস্থান করছে রাডার আওতার মধ্যে নিয়ে আসলে এই যে সাইক্লোনের আমরা সেন্টার নিরূপণ করতে পারি। সুতরাং তাপপ্রবাহের সাথে রাডারকে একরকম অ্যামালগেটেড করে কথা বললে আমার মনে হয় এটা অনুচিত হবে আমাদের, কারণ রাডার ঊর্ধ্ব আকাশের পর্যবেক্ষণে গ্রহণ করা হয় এবং সেটা নাউকাস্টিং এর জন্য ব্যবহার করা হয়। রাডার দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না। তবে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশনের ক্ষেত্রে যদি ডাটা অ্যাসিমিলেশন করা হয়, সেক্ষেত্রে রাডার ডাটা ব্যবহার করে এই যে বিভিন্ন রকম ফোরকাস্টের একুরেসি একটু বৃদ্ধি করা যায়। সুতরাং যেভাবে মানে বর্ণনা করা হয়েছে আমি তার সাথে দ্বিমত পোষণ করেছি। তবে দ্বিমত পোষণ করছেন। আপনি কথার মাঝখানে বলছিলেন যে আকাশের মেঘমালা কিছুটা আসতে শুরু করেছে এবং সেটা হয়তো আগামী মাসের মাঝামাঝি সময় নাগাদ চলে আসবে, এবং এই সাবকন্টিনেন্ট জুড়েই এই অবস্থাটা বিরাজ করছে। এই মেঘমালার অবস্থান আসলে এখন কোথায় রয়েছে, আমরা কত দূর থেকে তাকে দেখতে পাচ্ছি, এবং কতটা নিকটতম সময়ে সে আমাদের কাছাকাছি এসে পৌঁছাবে? দেখেন, আমাদের এই মেঘমালার যে আগমন এবং কোথায় মেঘমালা তৈরি হয়, সেগুলো কিন্তু আমাদের হিমালয় স্যাটেলাইট জাপানের, আমাদের চায়নার স্যাটেলাইট আছে, আমাদের কোরিয়ান জিকে-2 স্যাটেলাইট আছে, এবং মেটিউস্যাট-8 আমাদের আছে। সুতরাং আমাদের একদম ইন্ডিয়ান ওশেন, বাংলাদেশ সহ প্রতিবেশী দেশে কোথায় কোন ধরনের মেঘমালা তৈরি হয় তার একটা সম্যক ধারণা পাওয়া যায়। তবে আপনারা জানেন যে আমাদের এই এপ্রিল এবং মে মাস উত্তপ্ত মাস, উষ্ণতম থাকে এই মাসে হাইলি লোকালাইজ বজ্রমেঘ তৈরি হয়ে অনেক সময় কালবৈশাখী ঝড় তৈরি করতে পারে, এবং এটার রেজুলেশন স্কেল, টাইম স্কেল এবং হরিজন্টাল ডাইমেনশন এবং ভার্টিক্যাল ডাইমেনশন অনেক বেশি থাকে, কিন্তু হরিজন্টাল ডাইমেনশন কম থাকে। স্বল্প সময়ের মধ্যে, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সে বিনাশ হয়ে যায়। সুতরাং এই বজ্রপাত তৈরি যে কোনো সময় তৈরি হয়ে আপনার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবতা, দমকা বাতাস ও ঝড় হওয়া সহ পরিস্থিতি তৈরি করতে পারে। তবে আমাদের নিউমেরিক্যাল মডেলের গাইডলাইন অনুযায়ী আমরা আগামী 10 দিনের সম্যক ধারণা পেতে পারি। তবে 72 ঘন্টার পূর্বাভাস সবচেয়ে গ্রহণযোগ্য এবং এর অনিশ্চয়তা কম থাকে। সেই কারণে আমরা কিন্তু সবসময় 72 ঘন্টাকে সবসময় হাইলাইট করে কথা বলি, কারণ অন্য সময় যদি আমরা তার সেট লিড টাইম বাড়িয়ে বলি, সেক্ষেত্রে ফোরকাস্টিং এর অনিশ্চয়তা, টাইম অ্যান্ড লোকেশনের ব্যত্যয় ঘটে সারা পৃথিবীব্যাপী। সেই কারণে আমরা মনে করি যে এই যে মেঘমালার ঘনঘটা মে মাসের শুরুতেই শুরু হবে, তবে স্থানীয় পর্যায়ে যে কোনো সময় বজ্রমেঘ তৈরি হয়, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে যে বৃষ্টিপাত। দেখুন, আমাদের একটু সময় চেয়ে নিচ্ছি, আমাদের এপ্রিল মাসে 2021 সালে কিন্তু 8টি বজ্রঝড় তৈরি হয়েছিল, যেখানে বাতাসের গতিবেগ কখনো কখনো 80 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবাহিত হয়েছে। 22 সালে প্রায় 9 দিন বজ্রঝড় তৈরি হয়েছে। 2023 সাল উষ্ণতম বছর ছিল, 7 দিন বজ্রঝড় তৈরি হয়েছে। তবে এবারের এপ্রিল মাসে বজ্রঝড় তৈরির ঘনঘটা কম ছিল, এবং বজ্রঝড় স্থানীয় পর্যায়ে কম শক্তিমাত্রার বজ্রঝড় তৈরি হওয়ার কারণে এই মাস ব্যাপী এই যে বিদ্যমান তাপপ্রবাহের স্থায়িত্বকাল বৃদ্ধি পেয়েছে, এবং গরমে সবার নাভিশ্বাস অবস্থা। সুতরাং এটা এপ্রিল মাসের অতীতেও ছিল। তবে আমাদের হিস্টোরিক যে তাপমাত্রা 1972 সালের 18 মে 45.1, এই ঢাকাতেই 1960 সালের 30 এপ্রিল 42.3 ডিগ্রি সেলসিয়াস উঠেছে। এই বিদ্যমান তাপপ্রবাহের ব্যক্তিকাল বৃদ্ধি পেয়েছে, তবে আমাদের যে এক্সট্রিম টেম্পারেচার যে রেকর্ড, তাকে এখন অতিক্রম করতে পারি, তাকে আমরা ছুঁতে পারিনি। কিন্তু এই যে ব্যাপ্তিকাল, এটি কিন্তু বেড়ে গেছে। আগে হয়তো 1-2 দিন ছিল, এখন সেটি 1 মাস হয়তো অবস্থান করছে। এটি আমরা নিতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।